আমরা চিত্রের মাধ্যমে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা যেগুলোর বিন্যাসগুলো এখানে দেওয়া আছে সে সম্পর্কে জেনেছি যে এই মানগুলো কিভাবে হয় এবং এগুলো মানগুলো কিভাবে আমরা বের করব। হ্যাঁ, এবং এই প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা এই মানগুলো কিভাবে এদের উপরে প্রভাব ফেলায় সে সম্পর্কে সংক্ষিপ্ত বলা হয়েছিল। এবং একই সাথে এখানে প্রত্যেকটা প্রধান শক্তি স্তরে অর্থাৎ K = 1, L = 2, M = 3 এভাবে যে শক্তি স্তরগুলো ছিল সেখানে সর্বোচ্চ কী পরিমাণ ইলেকট্রন থাকতে পারে সে সম্পর্কে আমরা একটা সূত্র দেখেছিলাম, সেটা হচ্ছে 2n²। অর্থাৎ যে প্রধান শক্তি স্তরগুলো আছে সেই শক্তি স্তরগুলোতে সর্বোচ্চ কী পরিমাণ ইলেকট্রন থাকতে পারে তার সংক্ষিপ্ত একটা সূত্র হচ্ছে 2n²। এখানে যদি n এর মানটা 1 ধরা হয় তাহলে 2 × 1², তার মানে 2 × 1 = 2। অর্থাৎ প্রথম যে শক্তি স্তর আছে অর্থাৎ K = 1, অর্থাৎ n = 1 যখন তখন K শক্তি স্তর, তো এইখানে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। ঠিক একইভাবে যখন n এর মানটা 2 আসবে তাহলে 2² = 4, 4 × 2 করলে 8, তাহলে এখানে সর্বমোট 8টা ইলেকট্রন থাকতে পারবে, যেখানে এখানে দ্বিতীয় শক্তি স্তরে যেমন 2টা, 4টা, 6টা, 8টা, মোট 8টা ইলেকট্রন আছে। এরপর যখন 3 হবে, 4 হবে, সেভাবে এখানে বাড়তে থাকবে। তো আজকের ক্লাসে আমরা যে ইলেকট্রনগুলো এখানে 2টা, এখানে 8টা, এরপরে হচ্ছে 32টা, এভাবে কীভাবে এগুলোতে প্রবেশ করবে তার ক্রমটা এখন আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে জানার চেষ্টা করব। এখন আমরা যদি এখানে খেয়াল করি দেখতে পাচ্ছি যে SPDF এগুলোর একটা ক্রম দেওয়া আছে, যেখানে এখানে 1 বরাবর, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এইভাবে 1 থেকে শুরু করে এভাবে চলতে আছে ছোট থেকে বড়তে। তো এই যে এই প্রত্যেকটাকে বলা হয় শক্তি স্তর। অর্থাৎ আমরা আগের ক্লাসে যখন দেখলাম যে এই যে প্রধান শক্তি স্তর অর্থাৎ প্রথম শক্তি স্তর, পরেরটা দ্বিতীয় শক্তি স্তর, এই শক্তি স্তরগুলোতে ইলেকট্রনগুলো কিভাবে আসে তো সেটাই আমরা এখানে দেখার চেষ্টা করব। তো ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাচ্ছি 1s অর্থাৎ এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এরপর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এরপরে তৃতীয় শক্তি স্তর, অর্থাৎ প্রধান যে শক্তি স্তরগুলো সেভাবে বিন্যাস দেওয়া আছে। তো এখন এই যে SPDF এর মধ্যে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে সে সম্পর্কে আমরা এখন জানার চেষ্টা করব। তো আমরা যদি গত ক্লাসটাতে দেখে থাকি তাহলে আমরা এখানে আরও কিছু দেখেছিলাম। n = যখন 1 তার মানে এই প্রথম শক্তি স্তর। তো এই শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারবে আমরা এখানে দেখতে পাচ্ছি m এর মান দেওয়া আছে শুধুমাত্র একটা, অর্থাৎ 0। এখন এই 0-র জন্য আমরা দেখে আইছি যে এইখানে আসলে যে s এর জন্য l এর মানটা 0, তার মানে যখন m এর মান 0 এখানে l এর মানটাও 0। তো এই যে l এর মানের উপর ভিত্তি করে আমরা দেখতে পাবো যে এটা s হবে, p হবে, d হবে না f হবে। তো আমরা এর একটা ক্রম দেখতে পাচ্ছি যে 1s, 2s, 2p, 3s, 3p, 3d। এই SPDF এই প্রত্যেকটাতে কতগুলো করে ইলেকট্রন থাকতে পারবে আমরা যদি দেখি যে এস এর জন্য সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টা, পিতে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 6টা, ডিতে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে, আমরা ডিটা একটু যদি ভালো করে লিখি, 10টি, এবং সর্বশেষ এফ এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 14টি। এগুলো কিভাবে আসবে আমরা একটু পরেই জানতে পারবো। তো এখন
এই যে প্রত্যেকটা শক্তি স্তরে ইলেকট্রনগুলো কিভাবে প্রবেশ করবে এর জন্য একটা নীতি আছে, যে নীতিটাকে বলা হয় N+L এর নীতি, বা এটাকে আফবাউ নীতিও বলা হয়। তো এখন আমরা N+L নীতি বা আফবাউ নীতি কি বলছে সেটা যদি সংক্ষেপে জানার চেষ্টা করি, তো আফবাউ নীতি বলছে যে পরমাণুর ইলেকট্রনগুলো উহার অরবিটালে শক্তির নিম্ন হতে উচ্চ ক্রম অনুসারে প্রবেশ করে। অর্থাৎ আমরা যদি দেখি এই যে এই শক্তি স্তরে এবং এই শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলো কোনটাতে আগে যাবে, অর্থাৎ 1s আগে যাবে, 2p-তে আগে যাবে, না 3s আগে যাবে, কোনটাতে আগে যাবে এটা নির্ভর করবে N+L। অর্থাৎ এনটা কি, এন হচ্ছে প্রধান কোয়ান্টাম নাম্বার, এলটা হচ্ছে সহকারী কোয়ান্টাম নাম্বার। তো এই N+L এর উপর ভিত্তি করে যে আফবাউ নীতি সে সম্পর্কেও পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে। এখন আমরা এটা সংক্ষেপে কিভাবে মনে রাখব, তো আমরা চেষ্টা করব এগুলোকে এইভাবে বিন্যস্ত করার, অর্থাৎ 1s 2s 2p, অর্থাৎ 1s এর মধ্যে যে করা যায়, 2s এর মধ্যে 2p, এই যে 3s 3p 3d, 4s 4p 4d 4f, এইভাবে আমরা আস্তে আস্তে যাবে। তো এখন কোনটার পরে কোনটা আসবে সেটা আমরা যদি দেখি একটা অ্যাঙ্গেলের মাধ্যমে, এখানে প্রথম যে আছে অ্যারো চিহ্ন, যে এখানে 1s বরাবর একটাই আছে, তো প্রথমে এই কারণে 1s সর্বপ্রথম প্রবেশ করবে, এরপরে 2s-এ প্রবেশ করবে কারণ এরপর আর কিছু নাই, এরপরে যাবে, এটা শেষ হওয়ার পরে আবার প্রথম থেকে 2p-তে যাবে, তারপরে 3s-এ যাবে। আমরা যদি এটাকে লেখার চেষ্টা করি এভাবে, যে প্রথমেই যাচ্ছে 1s, এরপরে যাবে 2s, এরপরে যাবে 2p, এরপরে যাবে 3s, এরপরে যাবে, এটা শেষ হওয়ার পরে 3p-তে, এরপরে যাবে 4s-এ। তো একইভাবে এরপরে যাবে আবার 3d-তে, এরপরে যাবে 4p-তে। তো আমরা যদি দেখি একটু কম্পেয়ার করি যে 3p এরপরে কেন 4s এই ইলেকট্রনটা 3pর পরে 3d-তে না যেয়ে কেন 4s-এ গেল। তো এখন 3d এবং 4s এই দুইটার মধ্যে যদি আমরা তুলনা করি, 3d এবং 4s এই দুইটার মধ্যে কার, অর্থাৎ N+L, অর্থাৎ কার শক্তি বেশি সেটা যদি আমরা দেখার চেষ্টা করি, যে 3d-র জন্য n এর মান হচ্ছে 3 প্লাস l এর মান হচ্ছে d-র জন্য, আমরা দেখে থাকি d-র জন্য আমরা প্রথমে লিখেছিলাম d-র জন্য l এর মানটা পাবো আমরা 2, তাহলে আমরা যদি এখানে বসাই 3 প্লাস d-র জন্য l এর মানটা 2, তাহলে পাবো 5। ঠিক একইভাবে আমরা যদি 4s এর জন্য বের করি, তাহলে n এর মান হচ্ছে এখানে 4, s এর জন্য আমরা যদি দেখে আসি, s এর জন্য l এর মানটা পাবো আমরা 0, তাহলে আমরা যদি 0 এখানে যোগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি 4 + 0 4। তো এই যে 3d এর জন্য আমরা শক্তি পাচ্ছি বা N+L এর মান পাচ্ছি 5, এবং 4s এর জন্য l এর মান পাচ্ছি, মোট N+L এর মান পাচ্ছি 4। তাহলে এই দুইটার মধ্যে শক্তি দেখছি আমরা 4s এর মানটা কম। তো আফবাউ নীতি অনুসারে, অর্থাৎ N+L এর নীতি অনুসারে, যে অরবিটাল, অর্থাৎ 2 বা ততোধিক অরবিটালের মধ্যে যে অরবিটালের N+L এর মানটা সবার থেকে কম, সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তো যেহেতু এখানে 5 এখানে 4, তার মানে আমাদের 4s এই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, 3d-তে পরবর্তীতে প্রবেশ করবে। এই কারণেই আমরা দেখতে পাচ্ছি 3p এরপরে সরাসরি 4s-এ গেছে, 3d-তে প্রবেশ করে নাই। ঠিক একইভাবে 4s এর পরে আবার 3d-তে যাবে
এরপরে 4p-তে আসবে, 5s-এ আসবে, এরপর আবার 4d-তে, 5p, 6s, আবার 4f, 5d, 6p, 7s, পরবর্তীতে আবার এভাবে ইলেকট্রনগুলো প্রবেশ করবে। এখন আমরা যদি সাধারণভাবে এটাকে একটু সাজায় লিখি যে 1s, 2s, 2p, 3s, 3p, 4s, এরপরে 3d, এরপর আবার 4p, 5s, 4d, 5p, 6s, 4f, 5d, 6p, 7s, এভাবে চলতে থাকবে। তো এভাবে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো সহজে করতে পারবো। এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে ইলেকট্রন বিন্যাস আসলেই সম্ভব কিনা দেখার চেষ্টা করব। তো আমরা যদি ক্লোরিন Cl এর পারমাণবিক সংখ্যা আমরা জানি ক্লোরিন 17, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, তাহলে আমরা এর ইলেকট্রন বিন্যাসে আমরা প্রথমেই কি করব, ওটা আঁকায় নিতে পারি যে 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s, 4p, 4d, এভাবে আমরা আগে যেটা করেছি এভাবে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো যে মূল স্ট্রাকচার সেটা তৈরি করে নিতে পারি। এরপরে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে s,p,d,f এই অরবিটালগুলোতে সর্বোচ্চ যে ইলেকট্রনগুলো থাকতে পারে সে অনুসারে পূরণ করার চেষ্টা করব। আমরা যদি এখন দেখি যে এস অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টা, পি অরবিটালের জন্য 6টা, ডি অরবিটালে 10টা এবং এফ অরবিটালের জন্য 14টা ইলেকট্রন। তো এখন আমাদের মোট ইলেকট্রন আছে 17টা। তো যেভাবে যে ক্রমটা দেখেছি এটাতে আগে প্রবেশ করবে, তাহলে সর্বোচ্চ এসে থাকতে পারে সর্বোচ্চ 2টা, আমাদের মোট আছে 17টা, তাহলে 2টা চলে যাবে, থাকলো 15টা। এরপরে 2s, আবার এটাতেও 2টা চলে যাবে, এরপরে যাবে 2p, তাহলে 2p-তে আছে, p-তে সর্বোচ্চ থাকতে পারে 6টা, তো 6টা, তো আমাদের মোট 2, 4, 6, 4, 10টা এবং আরও আছে 7টা। এরপরে আছে আবার 3s, তাহলে 3s-এর ক্ষেত্রে আবার 2টা চলে যাবে। এরপরে আছে 3s যাওয়ার পরে 3p-তে যাবে, এটা যদি দেখি 3p-তে যাবে, p-তে থাকতে পারে 6টা, তো এখন আমাদের হয়ে গেছে 2, 4, 10টা, 12টা, আর আছে 5টা। তো এই ইলেকট্রন এই 5টা এখানে যদি দিয়ে দিই, কারণ p-তে সর্বোচ্চ থাকতে পারে 6টা, তো আমাদের আছেই 5টা, তো এখানে 5টা দিয়ে দিলাম। তো এখন আমাদের মোট 2, 4, 10, 12, 5, 17টা অলরেডি হয়ে গেছে। তো আমরা যদি এটাকে একটু সাজায় লিখি যে ক্লোরিন 17, ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2 এবং 3p5, তো এটাই হবে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p5, এভাবে আমরা অন্যান্য যত সকল মৌল আছে সবার ইলেকট্রন বিন্যাসগুলো খুব সহজে করতে পারবো।